আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। প্রিয় দর্শক, বাংলাদেশের ইতিহাসে সবথেকে আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর একটি হল 1981 সালে 30শে মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। ঘটনার ৪৫ বছর পর এই মামলার অন্যতম পলাতক অভিযুক্ত অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন আটকের খবর আবারও সেই ইতিহাসকে সামনে নিয়ে এসেছে ৪৫ বছর পর। আজকের ভিডিওতে আমরা জানব 1981 সালের সেই রাতে আসলে কি ঘটেছিল, কেন এই হত্যাকাণ্ড ঘটেছিল, মেজর মুজাফফর হোসেনের বিরুদ্ধে কি অভিযোগ ছিল, এরপর কি বিচার হয় এবং ৪৫ বছর পর কেন আবার এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। 1975 সাল থেকে 1981 সালের রাজনৈতিক প্রেক্ষাপট। 1975 সালের পর বাংলাদেশের একাধিক সামরিক রাজনৈতিক পরিবর্তন ঘটে। পরবর্তীতে সেনাপ্রধান জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসার পর তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। এই সময় সেনাবাহিনীর ভিতরে বিভিন্ন মতপার্থক্য, অসন্তোষ, ক্ষমতার দ্বন্দ্বের কথা ইতিহাসে উল্লেখ রয়েছে। 1981 সালের মাঝামাঝি সময় চট্টগ্রাম অঞ্চলে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আপনারা সবাই হয়তো জানেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাপ্রধান জিয়াউর রহমান তিনি সরাসরি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং তিনি হানা ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এই নিয়ে সেনাবাহিনীর ভিতরে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তারা অনেকের ভিতরে মতপার্থক্য ছিল এবং সেই কারণে অনেকে সেটা মনে মনে মানতে পারেনি জিয়াউর রহমান সেনাপ্রধান থেকে সরাসরি রাষ্ট্র প্রেসিডেন্ট হয়ে গেছেন। আর সেটা না মানতে পারার কারণে সেনাবাহিনীর ভিতরে অসন্তুষ্ট তৈরি হয়, যার কারণে জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের শিকার হতে হয় বিদ্রোহী সেনাদের হাতে। 30শে মে 1981 আসলে কি ঘটেছিল? 29শে মে জিয়াউর রহমান চট্টগ্রামে যান। 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউস একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা হামলা চালায়। মানে তিনি 29শে মে তার দলীয় কার্যক্রম বা রাজনৈতিক পরিস্থিতি শান্ত করার জন্য তিনি পার্বত্য চট্টগ্রামে যান, কিন্তু সেখান থেকে তিনি সকল রাজনৈতিক কর্মকাণ্ড শেষ করে যখন তিনি সার্কিট হাউসে ফিরে আসেন এবং রাত্রি যাপনের করার প্রস্তুতি নেন, তখন তিনি ওইখানে রেস্ট নেন এবং সার্কিট হাউসে এক রাত থেকে এর পরের দিন তিনি চলে যাবেন। কিন্তু ওই রাতেই মানে 12টার পর, যেহেতু 30শে মে মানে ওই রাত্রেই 30শে মে এই ঘটনাটি ঘটে যে একদল বিদ্রোহী সেনা তাকে আক্রমণ করে এবং সেই আক্রমণের কারণে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড হিসেবে পরিচিত। বিভিন্ন তদন্ত, বিচারিক নথি বিদ্রোহী সেনা কর্মকর্তাদের সম্পৃক্ততা কথা উঠে আসে, কারণ সেনাবাহিনীতে তখন যে বিরোধ চলছিল বা বিদ্রোহ চলছিল সেই কারণে জিয়াউর রহমানকে হত্যার শিকার হতে হয়। কিন্তু অনেকে দাবি করেন আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে জিয়াউর রহমানকে এই হত্যাকাণ্ডের শিকার হতে হয় এবং আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে সেই দেশকে বিভিন্ন সময় দায়ী করা হয়। মেজর মুজাফফর হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রকাশিত প্রমাণিত অনুযায়ী মেজর মুজাফফর হোসেনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং ঘটনাস্থলে রাষ্ট্রপতিকে শনাক্ত করার ভূমিকা পালন করেছিলেন। এটি অভিযোগ হিসেবে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়, কারণ মেজর মুজাফফর হোসেন তিনি বর্তমান যে ট্রেন্ডিং নিউজগুলো চলছে সেই নিউজগুলোতে বলা হচ্ছে যে সর্বপ্রথম গুলি নাকি এই মেজর মুজাফফর হোসেন করেছিলেন। কিন্তু সেনাপ্রধান জিয়াউর রহমানকে মৃত্যুর পর তার লাশ শনাক্তের জন্য তিনি নাকি সেই দায়িত্ব পালন করেছিলেন। বিচার ও রায়
হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভিযান চালানো হয়, মানে শুদ্ধি অভিযান আমরা যেটা শুনি, মানে সেনাবাহিনীর ভিতরে যেসব বিদ্রোহী সেনা কর্মকর্তা আছে তাদেরকে মানে গ্রেপ্তার, শাস্তি, বিভিন্ন সাজা দেওয়া হয়। পরবর্তীতে সামরিক আদালতে বিচার হয়, বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও অন্যান্যদের সাজা ঘোষণা করা হয়। তাদের মধ্যে কয়েকজন দণ্ড কার্যকর হয় আর কয়েকজন দীর্ঘদিন পলাতক ছিলেন, মানে যাদেরকে তখন ধরতে পেরেছিল তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর অনেকের দীর্ঘ সময় সাজা ঘোষণা করা হয়। আর যারা পলাতক ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই মুজাফফর। এই মুজাফফরকে এখন গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। ৪৫ বছর পর পলাতক থাকার পর আটক। ২০২৬ সাল জুলাই মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে রাজধানীর ডিএইচএস এলাকা থেকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। কারণ তিনি যেহেতু একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, তাই তার বিচার সামরিক আদালতেই হবে, কারণ সামরিক আদালতের বাইরে তাদের বিচার করা যায় না। সেনাবাহিনী যেহেতু একটা প্রতিষ্ঠান এবং তাদের আলাদা কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতির কারণেই তাকে সামরিক আদালতে বিচার হবে, মানে সাধারণ মানুষের মতো তাদেরকে বিচার করা যায় না। এই ঘটনার গুরুত্বপূর্ণ এই গ্রেপ্তার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বহু পুরনো মামলাকে আবারও আলোচনায় এনে দেয়। একই সঙ্গে সেটি যে বহু বছর পর পলাতক থাকলেও আইনগত প্রক্রিয়া চলমান থাকে সেটার বাস্তব প্রমাণ দিয়েছে কিন্তু বাংলাদেশ। মানে ৪৫ বছর পরেও যে আইনশৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ থাকে, আপনি যখন একটা প্রতিষ্ঠানের কাছে মামলা করবেন বা মামলা যখন এটা যে তাদের নজরদারিতে থাকে, এটা কিন্তু আবারও একটি প্রমাণিত বিষয়। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক দল বিশ্লেষকদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তাই দর্শকদের জন্য আদালতের রায় সরকারি তথ্য যাচাইযোগ্য ইতিহাসের ভিত্তিতে বিষয়টি মূল্যায়ন করার গুরুত্বপূর্ণ। কারণ আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে, যাদের বড় বড় চ্যানেল আছে, তো এখানে দেখা যাচ্ছে অনেক সময় যে ইনফরমেশনগুলো আসে সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে আপনার কিছুটা প্রবলেম থাকতে পারে, আবার অনেকগুলো সত্য থাকে। কারণ যতক্ষণ পর্যন্ত এই মুজাফফরের বিষয়ে আদালত কিছু না বলছে ততক্ষণ পর্যন্ত আমরা এই খবরের ভিত্তিতে আমাদেরকে খবর তৈরি করতে হবে বা আমাদের প্রচারণা চালাতে হবে। তবে আপনার মতামত ৪৫ বছর পর এই গ্রেপ্তারের তাৎপর্য কি? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায়, আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমরা একটি প্রতিদিন ভিডিও তৈরি করে থাকি। আর সেই ভালোবাসা আপনাদের কাছে আমরা চাই, আপনারা অবশ্যই আমাদেরকে সেই ভালোবাসা দিবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।